কিছু সবিস্তারেই বলেছে। তবে আজকের যে দিনটা, সে দিনটা কিন্তু অনেক সাধারণ মানুষই তার সুবিধাটা ভোগ করেন, কিন্তু জানেন না যে রাষ্ট্রীয় ব্যাংক কি করেছে। রাষ্ট্রীয় ব্যাংক আজকের প্রতিটি মানুষের যে করে খাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু প্রত্যেকটি মানুষের, তার সঙ্গে কিন্তু রাষ্ট্রীয় ব্যাংকের অবদান জড়িত রয়েছে। আজকে যখন এই রাষ্ট্রীয়কৃত ব্যাংকগুলো যখন ছিল না, সেই সময় কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিল, সেটা কিন্তু একটা অত্যন্ত দর্দনাক পরিস্থিতিতে ছিল। প্রতিদিন কিন্তু ব্যাংকের কিছু না কিছু ব্যাংক কিন্তু তার লাল বাতি জ্বালাতো। আজকে 1969 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত একটিও রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু লাল বাতি জ্বালানো দূরের কথা, কিন্তু অন্য কোনো রকম সমস্যার সম্মুখীন তারা হয়নি। উল্টে তারা কিন্তু এখন ব্যাংকে সরকারকে ডিভিডেন্ড এবং ট্যাক্সের মাধ্যমে তাদের কিন্তু রাজস্বটাকে কিন্তু আরো শক্তিশালী করছে। এবছরে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে, তাতে 82,000 কোটি টাকা ডিভিডেন্ড রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দিয়েছে। যেটা বলছিল যে সরকারের যে ডিভিডেন্ড, সরকারের যে ডিসইনভেস্টমেন্টের যে লক্ষ্যমাত্রা, দেখবেন প্রতি বছরে 50, 55, 60,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকে সরকারের ডিসইনভেস্টমেন্ট প্ল্যানে। তার থেকে কিন্তু কতটা বেশি। এবার যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যদি যে তারা যেটা যে দিয়েছে ডিভিডেন্ড, সেটা যদি যোগ করে, সেটা 3.5 লক্ষ কোটি টাকার ওপরে হয়ে গেছে, 3.5 লক্ষ হাজার কোটি টাকার ওপরে সেটা চলে গেছে। কিন্তু মানে যে সরকারের যে ডিসইনভেস্টমেন্টের যে লক্ষ্যমাত্রা, সেটা 3-4 গুণ। তাহলে আপনি কেন তাহলে ব্যাংকগুলোকে আপনি আজকে ওই ডিসইনভেস্টমেন্টের জায়গায় আপনি হাঁটছিলেন? কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে যখনই কোনো ব্যাংক ডুবেছে, তখনই কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসে তাকে কিন্তু বাঁচিয়েছে। তাহলে আপনি কেন ব্যাংকিং সেক্টরের সমস্ত জায়গাতে যে শূন্য পদগুলোতে লোক কেন স্থায়ী পদে নিয়োগ কেন করবেন না? আরও দেশের কোণে কোণে যেখানে যেভাবে এর বিস্তারটা হচ্ছিল, শাখা বিস্তার, যেটা 1969 সালের পর থেকে আমরা দেখেছি 91 সাল পর্যন্ত শাখা বিস্তার কিন্তু হয়ে আসছিল একটা মানে ভালো একটা পার্সেন্টেজে। যেটা 91 সালের পর আপনারা জানেন যে এলপিজি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের পর থেকে কিন্তু এই শাখা বিস্তারটা কিন্তু সেই ধীরে 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 কমতে থাকছে। কেন আপনি যে শাখা বিস্তার আরও করবেন না? শাখা বিস্তার যদি করেন, তাহলে কি হবে? ভারতবর্ষের আজকে সব থেকে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে বেকারিত্বের সমস্যা, সেটা হচ্ছে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা, আর একটা হচ্ছে যেটা হচ্ছে ইনইকুয়ালিটির সমস্যা, ইনইকুয়ালিটি, ধনী এবং দরিদ্রের মধ্যে বিভাজন কিন্তু তৈরি হচ্ছে। আজকে এই তিনটে সমস্যায় কিন্তু সমাধান করা যায় যদি আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা যদি বেশি বেশি করে খোলেন দেশের কোণে কোণে, এবং সেখানে যদি শিক্ষিত যারা রয়েছে যুবক যুবতী, তাদেরকে যদি চাকরি দেন স্থায়ী পদে। আমি আবারও বলছি, আমরা বারবার বলছি, স্থায়ী পদে লোক নিয়োগ করতে হবে। কারণ অস্থায়ী পদে লোক নিয়োগ করার যে মাসুল, সে কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাইকে দিতে হয়েছে। আপনারা জানেন যে সিভিক ভলেন্টিয়ার সব জায়গায় গিয়ে সর্বনাশ করছে। ব্যাংকিংয়ের ক্ষেত্রেও কিন্তু যারা অস্থায়ী পদে রয়েছে, তারা কিন্তু ব্যাংকের যেটুকু সুনাম আছে, তারা কিন্তু সেখান থেকে কিন্তু তারা ডুবিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা বিভিন্ন লোক ইয়ের নাম করে, আজকে দেখছেন, আপনারা হয়তো জানেন যে আমাদের এটিএম এর পরিষেবা অতটা ভালো নয়। এটিএম গুলো সবই কিন্তু প্রাইভেট সংস্থা দ্বারা পরিচালন করা হয়। যখন কিন্তু এটিএম আমাদের হাতে, নিজস্ব ব্যাংক কর্মচারীদের হাতে ছিল, তখন কিন্তু এটিএম এর পরিষেবা অনেক ভালো ছিল। সেই জন্য আমাদের আজকের দিনে সরকারের কাছে আমাদের দাবি যে ব্যাংকগুলো এখন কিন্তু ভালো অবস্থায় রয়েছে, প্রফিট করছে, এবং একটা সময় কেন খারাপ অবস্থায় গেছিল সেটা আজকে সময় নেই। যদি সময় আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো কেন খারাপ অবস্থায় গেছিল। সেটাও কিন্তু অত্যন্ত সাইন্টিফিক্যালি আমরা দেখতে পেরেছি যে সেটাও কিন্তু বিভিন্ন নিয়ম নীতি যেভাবে লাগু করা হয়েছিল, এবং যে দেশের হিতের জন্য কাজগুলো করতে গিয়ে কিভাবে বিভিন্ন অহিতকর কাজগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ল্যান্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু, সেইগুলো করতে গিয়ে কিন্তু এই সরকারি ব্যাংকগুলো একটুখানি ঝামেলার সম্মুখীন হয়েছিল। তা সত্ত্বেও আমি বলবো সরকারি ব্যাংকগুলো অত্যন্ত শক্তিশালী। যে কোনো পরিস্থিতিতেই তারা কিন্তু বেরিয়ে এসে কিন্তু প্রফিট করে দেখাচ্ছে যে আমরাও কিন্তু কম্পিট করছি প্রাইভেট ব্যাংকের সঙ্গে। প্রাইভেট ব্যাংকে যেখানে প্রতি গ্রাহক পিছু হয়তো 10 জন গ্রাহক পিছু 2 জন সেখানে স্টাফ আছে, আমাদের এখানে 200 জন গ্রাহক পিছু হয়তো 2 জন স্টাফ আছে। গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন যেখানে জনধন যোজনা যখন লাগু হয়েছিল, কি আপনার নোটবন্দি যখন হয়েছিল, কি এখনো যখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যখন লাগু হয়, অটল পেনশন যোজনা থেকে শুরু করে, এগুলো কিন্তু একটাও লাভদায়ক জিনিস নয়, এগুলো থেকে ব্যাংকের কোনো লাভ হয় না। সেখানে এক একটা গ্রামীণ ব্যাংকে গিয়ে আপনি দেখবেন 200-300 লোক এক এক দিনে ঢুকে পড়েছে। সেখানে আপনি তো প্রাইভেট ব্যাংকের সঙ্গে, আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে প্রাইভেট ব্যাংকের ভালো, গ্রাহক সেবা ভালো, সরকারি ব্যাংকের সেবা ভালো নয়। এটা কিন্তু একটা মিথ হয়ে চালু হয়ে গেছে। কিন্তু আমি প্রত্যেকটি সাংবাদিক বন্ধুদেরকে বলি, এই মিথটাকে কাটানোর জায়গা কিন্তু আমরা দেখে ফেলেছি। এয়ার ইন্ডিয়া একসময় কিন্তু সরকারি ক্ষেত্রের মধ্যে ছিল।
এয়ার ইন্ডিয়া যখন সরকারি ক্ষেত্রের মধ্যে ছিল তখন কিন্তু আমরা দেখেছি যখন চেন্নাইতে বন্যা হয়েছে, যখন কেরালায় বন্যা হয়েছে, যখন গুজরাটে যখন ভূমিকম্প হয়েছে, বিনা পয়সায় তারা কিন্তু সেখানে বিভিন্ন লোককে জায়গায় জায়গায় নিয়ে এসেছে। অথচ এই এয়ার ইন্ডিয়া যখন আমাদের পহেলগাঁওতে যখন এই ঝামেলাটা হলো তখন আমরা দেখতে পেয়েছিলাম সেখান থেকে লোকজন যখন আসতে যাচ্ছে তখন এক একটা টিকিটের দাম 30,000, 40,000, 50,000 করে করেছেন। কিন্তু এইটাই হচ্ছে প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টরের মধ্যে তফাৎ। কারণ আমরা যেটা সরকারি ব্যাংক যেটা করে সেটা হচ্ছে দেশ হিতে কাজ করে। কারণ ভারতবর্ষ একটা উন্নয়নকামী দেশ, সাধারণ মানুষের উন্নয়ন করা, সাধারণ মানুষের কল্যাণ করা তাদের কাজ। আমাদের কাজ কিন্তু প্রফিট করা নয়। তা সত্ত্বেও কিন্তু আমরা প্রফিট করে দেখিয়ে দিয়েছি উই ক্যান কম্পিট উইথ দ্য প্রাইভেট ব্যাংক অলসো। যদিও আপনারা আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছেন, তা সত্ত্বেও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি সেই পরিস্থিতিতেও কিন্তু আমরা প্রাইভেট ব্যাংকের সঙ্গে কম্পিট করে আমরা তাদের থেকেও ভালো সার্ভিস দিতে পারি। আমরা আবারও বলবো, আমরা সরকারের কাছে আইডিওসি থেকে আমরা বিভিন্ন সময় দাবি করছি যে শূন্য পদে লোক নিয়োগ করুন, যাতে করে গ্রাহক সেবা ভালো হয়, যাতে করে এই ইয়ং জেনারেশন তারা এখানে চাকরি পায় এবং ভারতবর্ষের আর্থিক যেটা আমাদের শুভজ্যোতি বলছিল যে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল কিন্তু আমাদের ওটা পেয়েছিলাম, ওটা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম 47 সালের 15ই আগস্ট, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1969 সালের এই 19শে জুলাই। তো আমি আশা করব আপনারা ভারতবর্ষের, যেহেতু আপনাদের একটা দায়িত্ব রয়েছে, চতুর্থ স্তম্ভ বলা হয়, আমাদের যে বার্তাগুলো সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। কারণ আমরা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না, আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, আমরা শুধু দেশ হিতে কাজ করি, আমরা সাধারণ মানুষের সেবায় কাজ করি।